এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাসারিন খান। দর্শক, আমরা পুরো সময় জুড়ে 0281897666 এই ফোন নাম্বারটি খোলা রেখেছি। আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে টেলিফোনে কথা বলতে পারেন। আমরা আমাদের আজকের বিষয় রেখেছি জাতীয় নেতৃত্ব সৃষ্টিতে এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকা। আমরা জানি অর্থনীতিতে যারা বড় বড় অবদান রাখছেন তারা অনেকেই এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স কলেজের বিভিন্ন কোর্স করে তারা জাতীয় নেতৃত্ব সৃষ্টিতে বড় ধরনের অবদান রাখছেন। আসলে এই নেতৃত্ব সৃষ্টিতে কী ধরনের কাজ করছে এনডিসি তা নিয়ে আমরা কথা বলবো এবং অর্থনীতিতে তার অবদান কতটুকু রয়েছে। আমরা আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথিকে পেয়েছেন, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তিনি বীর বিক্রম, এসবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি, পিএসডি এবং তিনি বর্তমানে ন্যাশনাল ডিফেন্সের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছে। আপনাকে স্বাগত আমাদের এটিএন বাংলার এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। বাংলাদেশের অগণিত দর্শক এবং দেশের বাইরের সকল দর্শক, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের অ্যালুমনাই যারা এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছেন, দেশের বাইরে যারা নেতৃত্ব দিচ্ছেন বিদেশে, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। আমিও খুব লাকি যে আমি আপনার প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছি এবং সেটি আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। এটা আমার সৌভাগ্য যে আমাকে কম প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আপনি সবই জানেন। জি, আমি একটু জানতে চাই শুরুতে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক আসলে আশা নিয়ে এই এনডিসি প্রতিষ্ঠানটি তৈরি করেছেন জাতীয় নেতৃত্ব সৃষ্টি করার জন্য এবং আমরা দেখছি যত মন্ত্রী, যত সচিব, যারা যারা আমলা বা অন্যান্য প্রতিষ্ঠানে ব্যবসায়ী এবং নেতৃত্ব সৃষ্টিতে যারা বিশেষ ভূমিকা রাখছে, প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কোর্স সম্পন্ন করেছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ ভালো কাজ করছে, সুনামের সাথে কাজ করছে। আসলে ন্যাশনাল ডিফেন্স কলেজ আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন কি লক্ষ্য নিয়ে আসলে প্রতিষ্ঠিত হয়েছিল? আমার এই বিষয়টা বলতে খুব ভালো লাগছে, কারণ আমি ন্যাশনাল ডিফেন্স কলেজেরই বাংলাদেশের একজন অ্যালুমনাই। এখানে আমি 2009 সালে কোর্স করি। এই ন্যাশনাল ডিফেন্স কলেজ মূলত ধারণ করা হয়েছিল, এই চিন্তাটা 1996 সালের 7 ডিসেম্বর, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসেন, তখন তিনি তার সরকারের মাধ্যমেই এটা তৈরি হয়, সৃষ্টি হয়। 10 জানুয়ারি 1998 সালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ 10 জানুয়ারি 1999 সাল থেকে প্রথম কোর্স নিয়ে তাদের অগ্রযাত্রা শুরু করে। 10 জানুয়ারি বলতে খুব ভালো লাগছে। 10 জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পাকিস্তানের কারাগার থেকে। বাঙালি জাতির জীবনে এটা একটা অত্যন্ত আনন্দের দিন এবং আমার জন্য আনন্দের দিন যে আমি যখন আমার কলেজের জন্মদিন উদযাপন করি, তখন একই দিনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। যে উদ্দেশ্য নিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল তা মূলত জাতীয় নেতৃত্ব সৃষ্টি, দেশের অর্থনীতি এবং উন্নয়ন এবং নিরাপত্তায় বিশেষ করে, যাতে করে এই নেতৃত্বরা অবদান রাখতে পারেন বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে এবং অন্যান্য নেতৃত্বে। যেমন আমাদের এখানে অন্য কিছু কোর্স করানো হয় যেখানে মাননীয় সংসদ সদস্য, বিজনেস লিডার, মিডিয়া ব্যক্তিত্বরা, প্রফেসর্স, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রফেশনালস, লয়ার ফ্রম দি হাইকোর্ট এবং এছাড়াও এখানে পুলিশ সার্ভিস থেকে, ফরেন সার্ভিস থেকে অনেকেই অংশগ্রহণ করেন, একদম টপ লেভেলে, অ্যাপেক্স লেভেলে। তো ওনারা সবাই কিন্তু দেশ, আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক সম্পর্ক, বিভিন্ন বিষয় নিয়ে এবং বিশেষ করে বিভিন্ন পলিসি নিয়ে, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, উন্নয়ন, এগুলো নিয়ে আলোচনা করেন।
একটু জানতে চাইবো যে আপনারা যেভাবে আসলে কাজ শুরু করেছেন, যারা আসলে সিভিল বা যারা সাধারণ মানুষ হিসেবে আছে তারা অনেকেই জানে না আসলে এনডিসি বর্তমানে অনেক কাজ করছে। যেটি আমরা দেখি যে জাতীয় অর্থনীতি এবং নেতৃত্ব সৃষ্টিতে এনডিসির ভূমিকা অপরিসীম। সেই জায়গা থেকে কি আপনার কখনো মনে হয়েছে যে এনডিসির যে এগিয়ে চলা সেটি আসলে সাধারণ মানুষের কাছে আরও বেশি জানানোর প্রয়োজন? এনডিসির ওয়েবসাইটে এটা দেখা যায়, যারা দেখেন তারা নিঃসন্দেহে প্রতিনিয়ত, তো দেশের সব মানুষের এটা জানা হয় না। আমাদের প্রতিষ্ঠান নিয়ে খুব বেশি মিডিয়াগুলো আলোচনা করে না, বিশেষ করে যে সকল প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী পরিচালনা করে। তবে এনডিসিটা মূলত সাধারণ জনগণের, কারণ এখানে সশস্ত্র বাহিনীরই শুধু অংশগ্রহণ নয়, 388 জন সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও এনডিসির মূল কোর্সে 177 জন বেসামরিক সিনিয়র লেভেলের কর্মকর্তা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন সচিবালয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং দেশের বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। সুতরাং জনগণ এর সেবা অবশ্যই পাচ্ছে, তবে সরাসরি জানে না যে এনডিসি আসলে কি কাজ করছে, এখানে প্রশিক্ষণ কি এবং কি কি রিসার্চ হচ্ছে। এনডিসি কিন্তু শুধু প্রশিক্ষণ প্রতিষ্ঠান নয়, এটা একটা রিসার্চ বেসড অর্গানাইজেশন, দেশের একটা অনেক বড় থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু আপনারা তো গবেষণা করছেন, কিন্তু অনেকের কাছে প্রশ্ন থাকে যে একটি প্রতিষ্ঠান কিভাবে আসলে নেতৃত্ব সৃষ্টি করতে পারে, সেটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি গবেষণা বলাতে আমার বলতেই হয়, গবেষণার বিষয়গুলো কিন্তু জনগণের সম্পদ। প্রতিটি পেপার যখন লাইব্রেরিতে চলে যায়, বাইরে চলে যায়, তখন এটা জনগণের হোয়াইট পেপার, জনগণ এটা পড়বে এবং কোনো না কোনোভাবে সেটা দেশের কাজে লাগছে। আমরা আমাদের গবেষণাপত্রগুলি সরকারের ক্যাবিনেট মিনিস্ট্রিতে পাঠাই, সেখানে যাওয়ার পর এগুলো নিয়ে ওনারা আবার পড়াশোনা করেন এবং এমন অনেক বিষয় আছে যেগুলোর উপর নির্ভর করে জাতীয় পলিসি তৈরি হয়, যেগুলোর উপর নির্ভর করে গভর্নেন্সে সহায়তা করে এবং সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়ায় এই গবেষণাপত্রগুলি অনেক কাজে লাগে। তো সেদিক থেকে আমি বলবো জনগণ নিঃসন্দেহে কাজের সেবা পাচ্ছে এবং এ সকল বিষয়গুলো জানার যথেষ্ট সুযোগ তাদের রয়েছে। কিন্তু একটি বিষয় আমরা দেখে থাকি যে যারা আর্মি বা আপনারা বেসামরিকভাবে যারা কাজ করছে, হ্যাঁ, সে সামরিক বাহিনীর প্রতি কিন্তু সবারই একটি ভয় থাকে যারা সিভিলিয়ান। তো আমরা দেখি যে এই ন্যাশনাল ডিফেন্সের মাধ্যমে একটি সেতু বন্ধন তৈরি করা হয়, সিভিল যারা আছে তাদের সাথে আর্মি যারা আছে তাদের একটি সেতু বন্ধন তৈরি হয় এবং সেখানে আমি দেখি বিমান বাহিনী, পুলিশ, র্যাব সকল বাহিনীর একটা সেতু বন্ধন তৈরি হয়। এই যে মানুষের মধ্যে যে একটি নেতৃত্ব সৃষ্টি, একটি সেতু বন্ধন সৃষ্টি এবং সেখান থেকে বাংলাদেশের নিরাপত্তা কিভাবে আরও বেশি জোরদার করা যায় তার একটি জায়গা তৈরি করার একটি অন্যতম জায়গা আমি মনে করি এনডিসি। আপনি কি মনে করছেন যে এখান থেকে আসলে ভালোভাবে গবেষণা করে সেটি আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, যেটি আন্তর্জাতিকভাবে আমরা দেখি আন্তর্জাতিকভাবে যে প্রতিষ্ঠানগুলো এনডিসির রয়েছে তারা করছে বাইরে? আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজে যারা পড়াশোনা করে তারা দেশের আমাদের সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ছাড়াও প্রায় 13-14টি দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এখানে আসেন। প্রতি বছর প্রায় 25 থেকে 30 জন বিদেশি কোর্স মেম্বার এখানে কোর্স করে। তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান আমাদের জ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে আমরা গবেষণা করি, কারণ এখানে গ্রুপ স্টাডি হয়, গ্রুপ রিসার্চ হয়, ইন্ডিভিজুয়াল রিসার্চ পেপার আছে, সেমিনার আছে, এছাড়াও অনেক ভিজিট আছে দেশের ভিতরে এবং বাইরে। দেশের বাইরে 12টা সেমিনার হয় 12টি দেশে, এবং সেসব গ্রুপে সম্পৃক্ততা আমাদের বাংলাদেশি অফিসার, বেসামরিক অফিসার, সামরিক অফিসার এবং বিদেশি অফিসারদেরকে নিয়ে হয়। এই সেমিনারগুলি সংশ্লিষ্ট দেশ যেখানে সফর হয় সেই দেশের থিঙ্ক ট্যাঙ্কের সাথে হয়, সেই দেশের প্রশাসন থেকেও তারা অংশগ্রহণ করে। তো এই যে বিশাল সম্পৃক্ততা, এটার যে গবেষণাপত্র, এগুলো নিঃসন্দেহে একটা অমূল্য দলিল। এর বাইরেও আসেন আপনি, আমরা একটা কোর্স চালাই যেটা ক্যাপস্টোন কোর্স, সংক্ষিপ্ত কোর্স 2 সপ্তাহে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স। এখানে রাষ্ট্রের অত্যন্ত উচ্চ লেভেলের ব্যক্তিবর্গ এসে কোর্সটা করে থাকেন, যেমন আমাদের মাননীয় সংসদ সদস্যরা, আমি আগেই বলেছি, অত্যন্ত উচ্চ লেভেলের ব্যবসায়ী প্রতিনিধি বা লিডাররা, বিসিসিআই সদস্য, হাইকোর্টের জাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
অত্যন্ত সিনিয়র লেভেলের। তো পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সার্ভিস, এই সব সার্ভিসকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে সচিব পর্যায়ে ওনারা সেখানে কোর্স করেন, আলোচনা করেন, সেমিনার করেন। গত ২ বছরে আমরা যে বিষয়টা নিয়ে গবেষণা করছি, সেমিনার করছি, সেটা হলো মূলত এসডিজি 2041। 2041 সালে বাংলাদেশে এসডিজি 2041 অর্জন করতে হলে আমাদেরকে কি কি বিষয়ে এখনই নজর দিতে হবে, যেমন মানব সম্পদ উন্নয়ন, প্রশাসনিক বিন্যাস, পররাষ্ট্র নীতিতে আমাদের কি পরিবর্তন আনা দরকার বা কি সংযোজন করা দরকার, বিদেশি ইনভেস্টমেন্টকে আকর্ষণ করার জন্য আমাদেরকে কি কি করতে হবে। তো এইসব বিষয়ে আমরা ইতিমধ্যে কয়েকটি সেমিনার করেছি। এর বাইরেও আমরা নিরাপত্তা বিষয়ে যেমন আন্তর্জাতিকভাবে একটা সাইবার সেমিনার করেছি। এখানে আমরা যখন সেমিনার করি তখন আমাদের অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ক যেমন BISS, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউশন, BEI, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততায় সবাইকে সাথে নিয়ে আমরা সেমিনার করে থাকি, ওয়ার্কশপ করে থাকি। তো এখানে সকলের জ্ঞান একের সাথে অন্যের যে বিনিময়, এটা নিঃসন্দেহে একটা জ্ঞান চর্চায় একটা নতুন অধ্যায়। কিন্তু আমরা দেখে থাকি যে এই কোর্স চলাকালীন সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তের অফিসাররা তাদের এই কোর্স করার জন্য বাংলাদেশে আসে, বাংলাদেশকে জানে, বাংলাদেশের মানুষ ঐতিহ্যকে জানার তাদের একটা সুযোগ হয় এবং সেখান থেকেই তারা একটি ধারণা নিয়ে চলে যায় আবার বহির্বিশ্বে এবং সেই বিভিন্ন প্রান্তে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের বিষয়গুলো আলোচনা করে এবং যখনই বাংলাদেশ কোনো ক্রাইসিসে পড়ে তারা কিন্তু বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার জন্য সামনে এগিয়ে আসে। এমন একটি জায়গায় কি আপনার কি মনে হয় যে যতটুকু আসলে সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পাচ্ছে, এই প্রতিষ্ঠানটি আরও বেশি রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য সরকারের আরও বেশি ফান্ডের প্রয়োজন রয়েছে এবং আরও পরিধি বাড়ানোর প্রয়োজন রয়েছে? আমরা এই প্রতিষ্ঠানটি শুরু হয় কিন্তু ব্রিটিশ মিলিটারি অ্যাডভাইজারি টিম দিয়ে, মাত্র 3 জন সদস্য। আমাদের সাথে বিদেশের একটা যোগাযোগ আছে, যেমন ক্র্যাঙ্কফিল্ড ইউনিভার্সিটি, UK, ওনারা আমাদের এখানে এসে কোর্স করিয়ে থাকেন। আমাদের কোর্স মেম্বাররা দেশে বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে বিভিন্ন সফরে। এর বাইরেও আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার, যারা প্রশিক্ষণ দেন, তাদের সাথে অন্যান্য দেশের বিনিময় হয়, আসা যাওয়া হয়, তারা এসে এখানে ক্লাস নেন। আমাদের এখানে যারা প্রশিক্ষকদের পড়াশোনা করান, এরা দেশ এবং দেশের বাইরের অত্যন্ত বরেণ্য ব্যক্তি, অত্যন্ত শিক্ষিত থিঙ্ক ট্যাঙ্ক, যেমন অবসরপ্রাপ্ত কূটনীতিক এবং অনেক যথেষ্ট যারা অভিজ্ঞতালব্ধ ব্যক্তিরা এখানে পড়াশোনা করিয়ে থাকে। আপনি শুনে একটু খুশি হবেন যে এখানকার যে সিলেবাসগুলো সেটা 4টা সেমিস্টারে ভাগ করা হয়েছে। যেমন প্রথম সেমিস্টারে আমরা নেশন স্টেট সিস্টেম, সেকেন্ড সেমিস্টারে আমরা বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়ন, আমরা তৃতীয় সেমিস্টারে আন্তর্জাতিক সম্পর্ক এবং সর্বশেষ সেমিস্টারে আমরা জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি পড়িয়ে থাকি। তো এই বিষয়গুলোর সাথে অন্য দেশের কি সম্পর্ক, সেই দেশের সিস্টেমটা কেমন, বিদেশি ছাত্ররা আছে তারা এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করছে, তারা আবার গ্রুপ স্টাডিতে এটা শেয়ার করছে, রিসার্চ করছে। আমরা কম্প্যারিজনে যাই যখন সংশ্লিষ্ট দেশে আমাদের ভিজিট হয়, আঞ্চলিক দেশ, আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ, উন্নত দেশ যেমন আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কান্ট্রি। তো এই সব বিষয়ে সব কিছু মিলে আমরা এগুলোকে সমৃদ্ধ করছি। কিন্তু যেভাবে আপনি বলছিলেন সেখানে আমরা দেখছি যে শুধু নেতৃত্ব সৃষ্টি না, এক্ষেত্রে বন্ধুত্ব সৃষ্টিতেও কিন্তু একটি সহযোগিতা আপনারা করছেন বিভিন্ন দেশের সাথে, যেটি আসলে আমাদের একটি দেশ ঘুরে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্পর্ক সবচেয়ে বেশি জরুরি। এবং আপনার 2টি অধ্যায়ের মধ্যে একটি রয়েছে অর্থনীতি, একটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এবং তার পরবর্তীতে রয়েছে নিরাপত্তা ইস্যু। এই 3টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের বিষয়কে আপনারা আসলে শিক্ষার মাধ্যমে তুলে ধরছেন। আপনার কাছে জানতে চাইবো যে এই যে অর্থনৈতিকভাবে যারা দেশটাকে টেনে নিয়ে যাচ্ছে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা গ্রামীণ অর্থনীতির বেশিরভাগ মানুষকেই দেখে থাকি এবং তারা অনেকেই জানেন না যে তারা কিভাবে আসলে দেশকে সহযোগিতা করছেন, কিন্তু যারা নেতৃত্ব দেন তারা আসলে কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে যান। আমরা যদি বাইরের বিভিন্ন দেশকে এক্সাম্পল হিসেবে দেখি, আপনার কি মনে হয় যে আমাদের দেশের NDC যেভাবে কাজ করছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে
কাজ করছে বা কোনো ঘাটতি আছে, চ্যালেঞ্জ কত? আমি প্রথমেই বলবো, আমাদের বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। এখানে পড়ার জন্য একটা বিরাট প্রতিযোগিতা হয় বিভিন্ন দেশের। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড সহ অনেক দেশের, মিডল ইস্ট কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, এখানে ভ্যাকেন্সি চেয়ে আমরা সব দিতে পারি না। আমাদেরকে অনেক হিসেব কিতাব করে তারপরেই তাদেরকে এখানে ভ্যাকেন্সি দিতে হয়। তো আমাদের এখানে তারা কোর্স করছে, নিঃসন্দেহে এর মান ভালো। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমাদের এখানকার যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা আন্তর্জাতিক ওই সকল প্রতিষ্ঠানেও দিয়ে থাকেন যেটা সমমানের। আর সবচেয়ে বড় জিনিস, এমন অনেক দেশ আছে যারা আমাদের সার্টিফিকেট ছাড়া এখানে যারা পড়াশোনা করে তাদেরকে পরবর্তী পর্যায়ে পদোন্নতিও দেন না। যেমন নাইজেরিয়ার বর্তমান সেনাপ্রধান আমাদের দেশের এনডিসির একজন অ্যালুমনাই, ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রী, এবং এরকম অনেক আছে। যেমন শ্রীলঙ্কায় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এখান থেকে পড়াশোনা করে গেছেন। ঠিক একইভাবে ভারতে আছে, পাকিস্তানে, এরকম সব দেশে। তো এটা একটা ডিফেন্স ডিপ্লোমেসির একটা পার্ট। এই যে এখানে শুধু পড়াশোনা হচ্ছে তা নয়, আমাদের সাথে তাদের আন্তঃযোগাযোগ হচ্ছে, আমরা তাদেরকে বুঝতে শিখছি এবং তারাও আমাদেরকে জানছে। আপনি বলছিলেন যে অন্যতম অধ্যায় হচ্ছে নিরাপত্তা ইস্যু, এবং নিরাপত্তা ইস্যুতে আপনারা কাজ করছেন। আমরা দেখছি বর্তমানে নিরাপত্তা নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, এবং আন্তর্জাতিক সম্পর্কেও আমাদের কিছুটা ঘাটতি ছিল, সেটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, এবং বর্তমানে আমাদের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক অনেক ভালো। আর সেই জায়গা থেকে আমরা জানতে চাবো যে দেশে যদি হঠাৎ করে কোনো ক্রাইসিসের তৈরি হয়, সেই জায়গার জন্য আসলে আপনার যারা অফিসার রয়েছে এবং যাদেরকে আপনারা এই এনডিসি কোর্সটা করাচ্ছেন, তাদের দিক থেকে আসলে কি ধরনের আপনারা শিক্ষা দিচ্ছেন যে কিভাবে কাজ করতে পারছে এই নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়? আমি আগেই বলেছি, এনডিসি শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নয়। এখানে অনেক বিষয় পড়াশোনা করা হয়। এখানকে যারা পড়াশোনা করে তারা সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ে মাস্টার্স করেন। কেউ চাইলে 2 বছরে এমফিল করতে পারেন। 2018 সাল থেকে আমরা এখানে পিএইচডি করার জন্যে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং এটা প্রক্রিয়াধীন আছে। এটা বলছি এ কারণে, যেখানে একটা থিঙ্ক ট্যাঙ্কের যারা রিসার্চ করে, এই ধরনের অনেক ব্যক্তি আছেন যারা কাজ করেন, অফিসার আছেন। সেই অফিসাররা সামরিক বেসামরিক সকল মণ্ডল থেকেই, অনেক সুপারভাইজার এখানে কাজ করেন যারা বড় বড় বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রথিতযশা শিক্ষক। তো আমাদের যখন এই ধরনের, আপনি বলছেন ন্যাশনাল ক্রাইসিস হয়, আমরা তখন বসি এবং সে বিষয় নিয়ে আলোচনা করি, এবং নিঃসন্দেহে এই বিষয়গুলো নিয়েই চর্চা করে রিসার্চের যে রিকমেন্ডেশন, সুপারিশ আমরা সরকারকে দিয়ে থাকি। অ্যাড করতে যাচ্ছি যে আমাদের যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো তো উদাহরণ হিসেবে থেকে যায়, এক্সাম্পল হিসেবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। হলি আর্টিজানের একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটি আমরা দেখেছি যে সেটি এক্সাম্পল হিসেবে থেকে গেছে, এবং সেখান থেকে যদি আপনার গবেষণাগুলো আরো একটু স্ট্রং ভাবে তৈরি হয় যে কেন এই ঘটনা ঘটলো, তার পিছনে কি ছিল, কেন সামনের দিকে আরো কাজ করা যায়, অফিসাররা কিভাবে কাজ করতে পারে, এবং সেই নিরাপত্তা যদি আগে থেকেই দেয়া প্রয়োজন মনে করেন, সেই গবেষণা কিন্তু আরো স্ট্রং করার জন্য বাইরে বৈদেশিক সহযোগিতারও প্রয়োজন হয়। সেটি আপনারা কতটুকু ভাবছেন? নিঃসন্দেহে আমরা এই বিষয়গুলি, যে কোনো ঘটনা ঘটার পরে সেটাকে প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আমরা সেটা নিয়ে আলোচনা করি, এবং যে কোনো একটা সেমিনারে বা ওয়ার্কশপে আমরা সেই ক্রাইসিস বিষয়গুলো নিয়ে আসি। এবং সেই আলোচনায় শুধুমাত্র যে আমাদের অফিসাররা থাকেন তা নয়, বাইরের থেকেও এক্সপার্ট আনা হয়, এবং ওনারা এসে এতে সহযোগিতা করেন এবং সেই দেশের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে থাকেন। আমাদের অনেক প্রশিক্ষিত অ্যালুমনাই আছেন যারা বাংলাদেশেই বিদেশি কূটনৈতিক মিশনে চাকরি করছেন। এখানে যে স্থানীয় মিশন আছে, ব্রিটিশ হাই কমিশনের যে ডিফেন্স অ্যাডভাইজার, তিনি কিন্তু সম্প্রতি আমাদের এখান থেকেই এনডিসি থেকে 1 বছর কোর্স করে গেছেন, তিনি আমাদের একজন অ্যালুমনাই। এরকম অনেকেই আছেন আগ্রহ প্রকাশ করছেন যে তারা এনডিসিতে কোর্স করে তারা বাংলাদেশ সম্পর্কে জেনে তারপর বাংলাদেশে তাদের অবস্থান হলে বা চাকরি হলে তারা আরও বেশি সেবা দিতে পারবেন। তো সেদিক থেকে আমরা ক্রাইসিসটাকে শুধু দেখি না, আমরা ক্রাইসিসগুলোকে নিয়ে রিসার্চ করি। এনডিসিকে আপনি বলতে পারেন যে গভর্নমেন্টের, আমাদের সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক। কারণ আমরা
শুধু গবেষণা করে ছাত্রকে গ্রেডিং দিচ্ছি না, আমাদের গবেষণাপত্রগুলো এবং সুপারিশমালা সবসময় সরকারের কাছে আমরা প্রেরণ করে থাকি। সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে এরকম একটি গবেষণা কেন্দ্র আমাদের দরকার, যেখান থেকে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা রিসার্চ করে সামনের দিকে দেশকে নিরাপত্তা এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে আন্তর্জাতিক সম্পর্ককে আরও বেশি বাড়িয়ে সামনের দিকে টেনে নিয়ে যাবে, এবং সেটি আমরা দেখছি হচ্ছে। খুবই আনন্দের বিষয় যে আমরা এরই মধ্যে সফলভাবে অনেকগুলো আপনাদের কাজ সম্পন্ন হতে দেখেছি, এবং যারা এখান থেকে কোর্স করে বের হচ্ছে, বিশেষ করে এনডিসি কোর্সটা যারা করছে তাদেরকেও আমরা দেখছি যে বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে খুব সফলভাবে কাজ করছে। একটু জানতে চাইবো যে অর্থনীতিতে আসলে অনেক ধরনের সহযোগিতা আপনার এখান থেকে আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি, কারণ এফবিসিসিআই, তারপরে হচ্ছে বাংলাদেশের যারা বড় ব্যবসায়ী আছেন তাদেরকেও কিন্তু আপনারা এই অর্থনৈতিক সমৃদ্ধি দেওয়ার ক্ষেত্রে সাথে সাথে আপনারা কিন্তু রিসার্চের পার্ট হিসেবেও তাদেরকে নিচ্ছেন। সেই দিক থেকে আপনার কি মনে হয় যে আমরা যেইভাবে আসলে এগিয়ে যাচ্ছি এবং বহির্বিশ্ব আমাদের দিকে যেভাবে তাকিয়ে আছে যে বাংলাদেশ কিভাবে এত তাড়াতাড়ি ভালো করছে, সেই জায়গা থেকে আমরা আরেকটু কাজ করার জন্য, আমাদের গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং শহুরে অর্থনীতির যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেখানে আপনি বলছিলেন যে আমাদের অনেক ফান্ড আসছে, সামনে আমরা আরও বেশি ইনভেস্টমেন্টে যেতে পারি, কিন্তু আমরা দেখছি যে 100টি ইকোনমিক জোন তৈরি করার জন্য কাজ চলছে, সেটিও অনেক কাজ কিন্তু আর্মির দ্বারা হচ্ছে। সেই জায়গায় কি আপনার মনে হয় যে কিছু কিছু জায়গায় আরেকটু আগে থেকে গবেষণা করে তারপরে কাজে নামলে সেটির সাকসেসটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়? এই বিষয়গুলির উপরে প্রতি বছরই গবেষণা হয়ে থাকে। আমি বিষয়টাকে এভাবে টানবো যে আমাদের যে কোর্সের পুরা কারিকুলামের একটা অংশ হিসেবে আমরা ইন্টারনাল স্টাডি ট্যুর করি, এবং সেখানে আমাদের যারা কোর্স মেম্বার তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে থাকেন, গ্রাম, উপজেলা, এবং সেখানে জনপ্রতিনিধিদের সাথে এবং প্রশাসনের সাথে যারা জড়িত আছেন তাদের সাথে কথা বলেন, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন, এবং কিভাবে জনগণের কাছে রাষ্ট্রের সুবিধাটা পৌঁছানো যায়, এবং সেগুলোকে তারা অত্যন্ত ভালোভাবে রিসার্চ করেন। সবচেয়ে সুন্দর বিষয় হলো আমাদের জনপ্রতিনিধিরাও কিন্তু পার্লামেন্টের সদস্যরা ওনারা এখানে এসে ক্যাপাস্টোন কোর্স করছেন অন্যান্য অ্যাপেক্স লেভেলের লিডারের সাথে, যেমন আপনি বলেছেন এফবিসিসিআই, এমসিসিসিআই সহ বিজনেস লিডার তারা আসছেন। তো অনেক বিষয় আছে যে আমরা একসাথে আলোচনা করি এবং রিসার্চ করি, আমরা এগুলো নিয়ে গবেষণা করি, এবং অনেক বিষয়ের উপরে এখানে রিসার্চ হয়, এবং সেই রিসার্চগুলো আমরা সেখানে বাইরের যে সকল সুপারভাইজার শিক্ষক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওনাদেরকে নিয়ে এটা গ্রেডিং করি এবং প্রেজেন্টেশন হয়, সেমিনার হয়। তো এই যারা এখানে বড় ব্যবসায়ী আছেন, বিজনেস লিডার, যারা পলিসি লেভেলে কাজ করেন, তারা এখানে আবার এসে লেকচার দিয়ে থাকেন তারা কিভাবে কাজ করছেন। আবার তাদের মধ্য থেকেই অনেক নেতৃত্ব আছেন যারা এখানে প্রশিক্ষণও নিয়ে থাকেন। সুতরাং এই সম্পৃক্ততাটাই আমাদেরকে অর্থনীতিতে এই সকল প্রতিষ্ঠানকে সহায়তা করা, তাদের সাথে আমাদের সহযোগিতা রাখা, আমাদের রিসার্চ তাদেরকে প্রদান করে তারা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারেন, এর থেকে রিসার্চ থেকে গবেষণার থেকে তারা অনেক সুপারিশনামাকে কাজে লাগাতে পারেন দেশের। তো আমরা একসাথে কাজ করি বলে আমি মনে করি। কিন্তু সিভিলদের কাছে অনেক গবেষণা থাকে যেগুলো তারা আসলে সরাসরি রাষ্ট্রের কাছে পৌঁছাতে পারে না। তারা যদি আসলে আপনাদের মাধ্যমে সেই কাজগুলো করেন এবং সিভিল মিলিটারির মধ্যে যদি একটি সেতু বন্ধনের জায়গা আপনারা তৈরি করে দেন, সেক্ষেত্রে আপনার মতামত কি, কিভাবে কাজ করা যায়? আমার প্রতিষ্ঠানটি মূলত স্ট্রাকচার্ড, মানে এখানে যারা আসেন তারা সিভিল ব্যুরোক্রেসি এবং সিকিউরিটি ফোর্সেস এবং সশস্ত্র বাহিনীর। তো এখানে সরকারের যারা গভর্নেন্সের সাথে জড়িত তাদের লোকরা তো সবাই আসছেন, সামরিক বাহিনীও আছেন। সুতরাং নিরাপত্তা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আমি বলবো একসাথে কাজ করছি, এবং এরা মাঠ পর্যায়েও গবেষণার জন্য যাচ্ছেন, জনগণের সাথে তাদের দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, প্রশাসনের সাথে সাক্ষাৎ হচ্ছে, বছরে 2-3 বার করে। বিদেশেও একই রকম কাজকর্ম কীভাবে করে সেগুলো দেখছেন। সেদিক থেকে আমি মনে করি তাদের গবেষণাপত্র অনেকটা সমৃদ্ধ। এরপরেও কেউ যদি বিশেষভাবে কোনো গবেষণা করতে চান, প্রাইমারি
ইনফরমেশন কালেক্ট করার জন্যে তারা রিসার্চের সময় আছে এবং এই বিষয়ে তাদেরকে সহায়তা করা হয়, ওনারা যেয়ে থাকেন। তো সরাসরি কোনো বেসামরিক ব্যক্তির এনডিসিতে পড়ার আসলে সুযোগ নেই। তো এখানে ওনারা আসেন একটা, যেমন ক্যাপস্টোন কোর্সে যারা আসেন তারা একটা নির্দিষ্ট সংস্থার প্রতিনিধিত্ব করেন, যেমন এই বিসিসিআই কিংবা কোনো এনজিও কিংবা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তো আমি বলবো তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা নিঃসন্দেহে প্রান্তিক জনগণ, গ্রামের যারা আছেন তাদেরকে, তাদের অভিজ্ঞতা এবং তাদের যে গবেষণা সেটাকে এই রিসার্চে নিয়ে আসতে এনডিসিতে সহায়তা করছে। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। এনডিসি নিয়ে আপনি অনেক কাজ করেছেন এবং ব্যক্তিগতভাবে আপনি রানা প্লাজা, আপনি তাজরিন, বিভিন্ন কর্মকাণ্ডে আপনার সফলতা আমরা দেখেছি এবং দেশ বিভিন্নভাবে আপনার দ্বারা উপকৃত হয়েছে। যখনই দেশ কোনো ক্রাইসিসে পড়েছে আপনি সরাসরি নিজে থেকে গিয়ে কাজ করেছেন, যেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং এই স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে একটু জানতে চাইব যে ন্যাশনাল ডিফেন্স কলেজের মতো একটি সুনাম যেখানে রয়েছে এবং এত ভালো একটি প্রতিষ্ঠান, সেখানে আপনি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, দেশও এগিয়ে যাচ্ছে, অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং সামনে আমরা দেখছি রাজনীতিরও খানিকটা পরিবর্তন আসতে যাচ্ছে, নির্বাচন আসতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে সামনের ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে? আমি এই কথাটা বলার আগে প্রথমে আমার ফিলোসফি বলবো। আমি প্রায় 3 বছর ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট। আমি সবসময় বলে থাকি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন, সেনাবাহিনী তুমি জনগণের, জনগণ তোমার, তুমি কোনো আলাদা সত্তা নও। তো জনগণের পাশে থেকো, তাদের পয়সায় তোমাদের সংসার চলে, তাদের সুখে দুঃখে তাদের সাথে থেকো। এই যে ফিলোসফিটা, মানে আপনি কিছু মেনশন করলেন এখানে তাজরিন, রানা প্লাজা, এগুলো কোনোটাই আমি করিনি। আমি এবং আমাদের জনগণ কাজ করেছি। আমি সবসময় বা আমরাতে বিশ্বাস করি এবং আমি মনে করি যখন জাতির জন্য কাজ করতে হবে তখন এককভাবে কিছু করা যায় না। দেশের জনগণের সম্পৃক্ততা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া, তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে কাজ করতে খুব আনন্দ পাই। সেটি আমি আসলে দর্শকদের সাথে শেয়ার করছিলাম যে তাজরিন বা রানা প্লাজার সময় আমরা দেখেছি আপনি নিজে থেকে গিয়ে যেখানে মানুষজন মাটি চাপা পড়েছে আপনি নিজে গিয়ে সেই লাশের মধ্যে গিয়েছেন। আমরা দেখেছি আপনি সেই সাধারণ মানুষের পাশে কিভাবে তাদের বেদনার সময় আপনি সময় দিয়েছেন, যেটি আসলে জাতি আপনাকে মনে করবে, আজীবন মনে করবে, আপনার এই কর্মের মাধ্যমে আসলে জাতি মনে করবে। তারপরও আমরা তো জানি না আমাদের দেশে যে ক্রাইসিসগুলো আসে বলে আসে না, কিন্তু আমরা যদি নিজেদেরকে তৈরি রাখতে চাই, সেই তৈরি রাখার জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আপনার দৃষ্টিতে আপনি সেই ভবিষ্যৎকে কিভাবে দেখছেন? আপনি দুটো প্রশ্ন করেছিলেন, আরেকটি করেছিলেন এনডিসিকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে। আমি এনডিসিকে নিয়ে আমার পরিকল্পনার সাথে আমার রাষ্ট্রের বা আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কে প্রতিফলন করাটাকেই মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং সেটা নিঃসন্দেহে আমরা কাজ করে যাচ্ছি। এবং এনডিসি শুধুমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান নয়, এটা যাতে সরকারের সর্বশ্রেষ্ঠ একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে, গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, জাতীয় অর্থনীতি, উন্নয়ন, নিরাপত্তায় যাতে এটা সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কূটনীতিক, আইনবিদ, সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গ আছেন ঊর্ধ্বতন, তারা যাতে এখানে এসে গবেষণা করে তাদের অভিজ্ঞতাগুলো এখানে দেশের কাজে লাগাতে পারেন, সেই জন্যে আমি আমার চিন্তায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমি খুশি হব আমি না থাকলেও যাতে ভবিষ্যতে এনডিসি বিশ্বের একটি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়। আর দেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে গণতন্ত্রের চর্চায় এবং দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, যে সকল ফিগার আমরা পাচ্ছি, সেই সাথে আমাদের জনগণের যে কর্মস্পৃহা, আমাদের যে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন এসডিজি 2041, যে বাংলাদেশ একটি উন্নত দেশের তালিকায় স্থান করে নেবে এবং উচ্চ আয়ের দেশে। তো সব কিছুর জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা কিন্তু সকলেই করে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন,
বিজনেস ফিল্ডে, অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সবচাইতে আমি গুরুত্ব দিই এখানে আমার বাংলার কৃষকদেরকে এবং শ্রমিকদেরকে। এই কৃষক কাজ না করলে তারা আমাদেরকে কিন্তু খেয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন। শ্রমিকরা আমাদের দেশের জন্যে দেশের বাইরে কাজ করে যে টাকা পয়সা পাঠাচ্ছেন সেটা দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তো সুতরাং আমি দেশের ভবিষ্যৎ খুব ভালো দেখি। দরকার অত্যন্ত ভালো নেতৃত্ব এবং এর জন্য দরকার প্রত্যেকের মনোবৃত্তি যে আমি দেশের জন্য কি করলাম, দেশ আমাকে প্রতিদিন কি দিল সেটা চিন্তা না করে আমি দেশের জন্য কি করলাম, এ সব মিলে আমাদের 17 কোটি লোকের যে প্রচেষ্টা সেটা একত্র করলে নিঃসন্দেহে একদিন আমরা খুব শীঘ্রই উচ্চ আয়ের দেশে পরিণত হব, উন্নত দেশের তালিকায় পৌঁছে যাব এবং আমরা আমাদের দেশকে নিয়ে সত্যি সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্ন, এ নিয়ে গর্ব করতে পারবো। আমরাও আশা করছি আপনি সেইভাবে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কাজ করছেন এবং সেই কাজ আপনাদেরকে আরও বেশি সফলতা এনে দিক। বিশেষ করে আসলে নেতৃত্ব আপনারা যেভাবে তৈরি করছেন সেটি আসলে আমাদের দেশের জন্য একটি বিরল আমরা সম্পদে আমরা দেখছি পরিণত হয়েছে। সবশেষে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইব যে এত কিছুর পরও আপনি কি কোনো চ্যালেঞ্জ পাচ্ছেন? এত সামনের সময়টা আপনি ভালো দেখছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিজে থেকে আসলে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করছেন আপনাদের, এবং বিভিন্ন সময় আমি জানি যে তিনি সরাসরি আসলে বিষয়গুলোকে দেখেন, আসেন এবং আপনাদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন অনুষ্ঠানেও তিনি এনডিসি কোর্স সার্টিফিকেট দিয়েছেন। আমি চ্যালেঞ্জ দেখছি না, তবে আমি মনোবৃত্তির পরিবর্তন করার প্রয়োজন আছে বলে মনে করি এবং সেটা হচ্ছে দেশপ্রেম এবং আমাদের দায়িত্বের প্রতি প্রত্যেককে আরও সজাগ হওয়া। আমরা যদি সবাই আমাদের কাজগুলো সঠিকভাবে করি, সততার সাথে করি এবং আগ্রহের সাথে করি, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। সুতরাং এটা চ্যালেঞ্জ নয়, এটা হচ্ছে মাইন্ডসেট এবং মোটিভেশন। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাত দিন নিরবিচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাচ্ছেন জাতির জন্যে, এই দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্যে, আমাদের 170 মিলিয়ন লোক যদি সত্যি আমরা সবাই সেই মোটিভেশন নিয়ে আমরা যদি কাজ করি, দেশকে ভালোবাসি, নিঃসন্দেহে বাংলাদেশ সোনার বাংলার সৃষ্টি হবে। আমরাও আশা করছি জাতীয় নেতৃত্ব সৃষ্টিতে আসলে এনডিসি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশের সেই মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা রয়েছে সামনের সময়কে নিয়ে সেটি সফল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে এনডিসির জন্য একটি ক্রেস্ট রয়েছে, সেটি অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর ক্রেস্ট, এটা আমার অফিসে আমি রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। দর্শক শেষ করছি এরই সাথে এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স।